হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াশিংটন সম্মেলন। এই ওয়াশিংটন সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। প্রতিটি ভিডিও ক্লাস রিলেটেড ভিডিও এবং বিস্তারিত আলোচনা সহ লেকচার ভিডিও আমি এখানে আপলোড করেছি, তাই তোমরা ভিডিওগুলো দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের কিন্তু ক্লাস রিলেটেড ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 এর সিসি 40 প্রশ্নটি হচ্ছে ওয়াশিংটন সম্মেলন। এই প্রশ্নটি 10 নম্বরের জন্য আসতে পারে, আবার কিন্তু অনেকে রাখো যে কলেজে প্রজেক্ট চলছে তোমাদের, সেই প্রজেক্ট হিসেবেও কিন্তু 20 নম্বরে এটা দিতে পারে। তো এখানে আমি অল ওভার আলোচনা করছি। আর এখন উত্তর দেওয়ার সময় যখন আমি উত্তর নিয়ে আলোচনা করব, তখন 10 নম্বরের জন্য কতটুকু লিখতে হবে এবং 20 নম্বর 1000 ওয়ার্ডে কতটুকু লিখতে হবে সেখানেও কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া হবে। তা দেখো, বিশ্বের রাজনীতির ইতিহাসে ওয়াশিংটন সম্মেলন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াশিংটন হচ্ছে আমেরিকার রাজধানী এবং এখানে একটা সম্মেলন হয় 1921-এর নভেম্বর থেকে 1922-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এবং এই সম্মেলনের আয়োজন করেন আমেরিকার রাষ্ট্রপতি জন কেনেডি। তিনি নিজের উদ্যোগে, জন হার্ডিং নিজের উদ্যোগে এই সম্মেলনটা করেছিলেন, কারণ আমেরিকার নিজের স্বার্থের তাগিদে এই সম্মেলনটা আমেরিকার তরফ থেকে করা হয়। এখন এক্ষেত্রে সেই সময় বিশ্বের একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে উঠেছিল যে যুদ্ধ না শান্তি, কোনটা মানে মানবতা, কোনটা দরকার, যুদ্ধের প্রয়োজন না মানবতার জয় করা দরকার। তাই এক্ষেত্রে জন কেনেডি বলেছিলেন এক সময় যে আমাদের যুদ্ধকে শেষ করে দিতে হবে, না হলে এই যুদ্ধই মানব জাতিকে ধ্বংস করে দেবে। তা যাই হোক, তাই সেই যুদ্ধের ধ্বংসের জন্য এবং বিশ্বে মানবতার জয়গান করার জন্য এবং বিশ্বে শান্তি স্থাপনের উদ্দেশ্যকে সামনে রেখে আমেরিকার রাষ্ট্রপতি জন হার্ডিং 1921 থেকে 1922 খ্রিস্টাব্দে বিশ্বের প্রায় শক্তিশালী 9টি দেশকে নিয়ে, যারা নৌ শক্তিতে শক্তিমান, এরকম 9টি দেশকে নিয়ে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে একটা সম্মেলনের আয়োজন করেন, যার নাম হচ্ছে এই ওয়াশিংটন সম্মেলন। এখন এই সম্মেলনের পটভূমিটা কি, কেন এই সম্মেলনের প্রয়োজন হলো, সেটা একটা পয়েন্ট। আমরা কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করবো। দেখো, প্রথমে পটভূমি। তা পটভূমি বিষয়টা হচ্ছে এই যে, দেখো এই সময় প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন চীন এবং জাপান এই দুটি দেশ একসাথে মিত্র শক্তি বর্গের ভিতরে ছিল এবং এই প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ভার্সাই সন্ধি হয়, সেই ভার্সাই সন্ধির ভিতর দিয়ে চীনের শান্তুং অঞ্চল জাপান অধিকার করে এবং জাপানের যেসব শিল্প কলকারখানার যেসব উৎপাদিত পণ্য, সেগুলো দিয়ে চীনের বাজারকে জাপান কবজা করে নেয়। একে শান্তুং দখল করে নিয়েছে, আবার অন্যদিকে চীনের যেসব আভ্যন্তরীণ বাণিজ্য সেটাকেও কিন্তু তারা দখল করে নেয়। এর বিরুদ্ধে চীনের যারা জনগণ তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং জাপানি দ্রব্য বয়কট করতে থাকে। জাপান চাইছিল চীনের সাথে বন্ধুত্ব, কারণ জাপান চীনের এই বিশাল বাজারটাকে নষ্ট করতে চাইছিল না, হাতছাড়া করতে চাইছিল না। তাই জাপানের উদ্দেশ্য ছিল চীনের সাথে বন্ধুত্ব করা, করে জাপান চীনের উপরে ব্যবসা বাণিজ্য করতে চাইছিল। আবার এর পাশাপাশি এই সময় জাপানের শিল্প কলকারখানার ব্যাপক অগ্রগতি ঘটে এবং জাপান নৌ শক্তিতে বলশালী হয়ে ওঠে, ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। হঠাৎ করে জাপান যুদ্ধ জাহাজ তৈরি করে, যুদ্ধ জাহাজ ক্রয় করে, অস্ত্র কারখানা নির্মাণ করে। এগুলির ভিতর দিয়ে জাপান কিন্তু একটা সুপার পাওয়ার হিসাবে হঠাৎ আবির্ভূত হয় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। অ্যাকচুয়ালি 1930 খ্রিস্টাব্দ নাগাদ আমরা যদি জাপানের ইতিহাস দেখিতে দেখবো, জাপানের সমরবাদের উত্থান হয়, যেটা 6 সেমিস্টারে তোমরা যারা অনার্সে আছো তোমরা এটা নিয়ে পড়ছো হয়তো। এই সমরবাদের উত্থান ঘটে, মানে সেখানে যারা সামরিক যারা নেতা, সেনাপতি, সেই সামরিক নেতারাই কিন্তু দেশের ক্ষমতা অনেকটা দখল করে নেয় এবং জঙ্গিবাদ এই জাপানি রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে। তা জাপান ছিল প্রশান্ত মহাসাগরের এক পাড়ে অবস্থিত বলা যায়, পশ্চিম পাড়ে। আর পূর্ব পাড়ে যদি আমরা দেখি তাহলে দেখবো কিন্তু আমেরিকা রয়েছে। তাহলে প্রশান্ত মহাসাগরের এক পাড়ে রয়েছে আমেরিকা, আরেক পাড়ে রয়েছে জাপান। তাহলে এক প্রকার একটা সমুদ্রের ওপারে আমেরিকা, এপারে জাপান। এখন প্রশান্ত মহাসাগর একটা বিরাট বড় সমুদ্র, সর্ববৃহৎ সমুদ্র, এবং এই সমুদ্রে প্রচুর যুদ্ধ জাহাজ চলাফেরা করে এবং এই সমুদ্র দিয়ে অনেক বাণিজ্য জাহাজ চলাচল করে। এই প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে কিন্তু একটা অর্থনীতিও গড়ে উঠেছে।
তো এই যে প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যে বাণিজ্য অর্থনীতি, সেই অর্থনীতি আমেরিকা তার নিজের অধীনে রেখেছিল, সে নিজে কবজা করে রেখেছিল। কিন্তু জাপানের এই উত্থানের ফলে জাপান কিন্তু প্রশান্ত মহাসাগরের যে বাণিজ্য, সেই বাণিজ্যকে তারা কবজা করতে চায় এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলো কিন্তু তারা দখল করে তাদের শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়। এক্ষেত্রে আমেরিকার সাথে তার একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং আমেরিকার সাথে তার মনোমালিন্য শুরু হয় এবং আমেরিকার সাথে তারা এই প্রতিদ্বন্দ্বিতায় যাতে তারা পিছিয়ে না পড়ে তার জন্য কিন্তু জাপান নৌ শক্তিতে শক্তিশালী হয়ে ওঠে। এবং এই ব্যাপারটা আমেরিকার চোখ এড়ায়নি, আমেরিকা এরই ভয় করছিল। জাপানের এই নৌ শক্তি বৃদ্ধি আমেরিকা শঙ্কিত হয়ে ওঠে, আমেরিকার দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। তখন বিশ্বে শান্তি স্থাপনের উদ্দেশ্যে এবং জাপানের এই যে অগ্রগতি, নৌ শক্তিতে অগ্রগতি, এই নৌবাহিনীকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখার জন্য, একটা নিয়মের মধ্যে বেঁধে রাখার জন্য এই সম্মেলনের আয়োজন করেন আমেরিকা। এবং বিশ্বের আরো কয়েকটি শক্তিশালী নৌ শক্তিতে শক্তিশালী দেশগুলোকেও এখানে আহ্বান করা হয় এবং প্রায় 1 বছর কাল ধরে এই সম্মেলন পরিচালিত হয় ওয়াশিংটনে। তা মূল উদ্দেশ্য ছিল জাপানের যে নৌ শক্তি বৃদ্ধি পেয়েছিল সেই নৌ শক্তিকে দমন করা বা তাকে কিছুটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই কিন্তু এটা করা হয়েছিল। তাহলে উদ্দেশ্যটা কি ছিল? পরিষ্কার উদ্দেশ্য জাপানকে বাধা দেওয়া, জাপানের সামরিক অগ্রগতিকে বাধা দেওয়া। এছাড়া এশিয়া মহাদেশের উপরে আমেরিকা তার প্রাধান্য বজায় রাখতে চেয়েছিল এবং আমেরিকার পাশাপাশি ইউরোপের যে আরো অন্যান্য যেসব শক্তিশালী দেশগুলো রয়েছে তাদেরও কিন্তু একটা প্রাধান্য যাতে এই এশিয়ার উপরে থাকে সেই চেষ্টাও আমেরিকা করতে চাইছিল। পাশাপাশি যে পূর্ব এশিয়ায় যে একাধিক যেসব সমস্যাগুলো ছিল, ধরো পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য, জাপান হচ্ছে দূরপ্রাচ্যের একটি দেশ, প্রাচ্য দেশের দূরপ্রাচ্যের দেশ বলা হয় এবং এশিয়ার পূর্ব দিকে অবস্থিত বলা হয়। এখন এই পূর্ব এশিয়ায় অনেক সমস্যা আছে, জাপান, কোরিয়া, চীন, ভিয়েতনাম এদেরকে কেন্দ্র করে কিন্তু অনেক রকম রাজনৈতিক সমস্যা আছে, সীমানা সংঘর্ষ আছে। তা এই সমস্যার সমাধান করার একটা উদ্দেশ্য ছিল। এছাড়া চীনের অখণ্ডতা রক্ষা করা এবং তার সার্বভৌমত্ব রক্ষা করাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বা বড় উদ্দেশ্য ছিল আমেরিকার কাছে। কারণ চীন ছিল দুর্বল এই সময়, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। এই জন্য জাপান চীনের উপর 21 দফা দাবি ঘোষণা চাপিয়ে দেয় এবং অনেক দাবি কিন্তু সে আদায় করে নেয়। এছাড়া চীনের মাঞ্চুরিয়া, সানটুং এইসব অঞ্চল, লিয়াওটাং উপদ্বীপ এইসবগুলো কিন্তু জাপান দখল করে রেখেছিল। এবং বিভিন্ন দেশ যেমন আমেরিকা, পাশাপাশি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ডেনমার্ক, জার্মানি এইসব দেশ কিন্তু চীনের উপরে এসে তারা আধিপত্য বিস্তার করেছিল এবং এক একটা অঞ্চলে তারা শক্তিশালী হয়ে উঠেছিল। চীনের যে সার্বভৌমিকতা সেটা কিন্তু অনেকটা নষ্ট হতে বসেছিল। একমাত্র চীনকে রক্ষা করেছিল এই খণ্ডীকরণের হাত থেকে আমেরিকা চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করে যে সবাই এখানে অবাধে বাণিজ্য করতে পারবে, কিন্তু চীনকে খণ্ড করা যাবে না। চীনের অখণ্ডতা বজায় রাখতে হবে, চীনের সার্বভৌমিকতা বজায় রাখতে হবে, চীনে যাতে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয় তার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। মূল কথা হচ্ছে যে চীনকে বাঁচিয়ে রেখে তবেই তাকে শোষণ করতে হবে। এটাই ছিল আমেরিকার পলিসি এবং আমেরিকা এই নীতি বা এই উদ্দেশ্যে কিন্তু এই ওয়াশিংটন সম্মেলন করেছিল। ওয়াশিংটন সম্মেলনের পিছনে দুটি প্রধান উদ্দেশ্য ছিল। এক ছিল জাপানকে ঠেকানো, জাপানের সামরিক অগ্রগতিকে ঠেকানো এবং পাশাপাশি চীনের যে সার্বভৌমিকতা, স্বাধীনতা তাকে রক্ষা করা। কারণ তাকে রক্ষা না করলে দূরপ্রাচ্যের রাজনীতির ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, জাপানকে আটকানো তখন কিন্তু অসম্ভব হয়ে পড়বে। তো চীনকে যদি বাঁচিয়ে রাখা যায় তবেই জাপানকে কিছুটা হলেও তাকে প্রতিহত করা যাবে চীনকে দিয়ে। পরে পয়েন্ট দেখো, অংশগ্রহণকারী। তাহলে এই চুক্তি যেটা হলো ওয়াশিংটন সম্মেলন, এই সম্মেলনে কারা অংশগ্রহণ করেছিল? বিশ্বের শক্তিশালী 9টি দেশ অংশগ্রহণ করেছিল, যেমন ইংল্যান্ড, যেমন আমেরিকা, যেমন ফ্রান্স, যেমন ইতালি, যেমন জাপান তো অবশ্যই, এবং পাশাপাশি ছিল চীন, পর্তুগাল, এছাড়া ছিল বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এই 9টি দেশ এখানে কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করে এবং এখানে এই 9টি দেশ অংশগ্রহণ করলেও 3 জন ব্যক্তি এই সম্মেলনে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তা আমেরিকার তরফ থেকে ছিলেন চার্লস হিউজ বলে একজন কূটনীতিক এবং ইংল্যান্ডের ছিলেন আর্থার ব্যালফোর এবং জাপানের তরফ থেকে একজন ছিলেন তোমোসা বুয়া কাতো বলে একজন কূটনীতিক। এই 3 জন কিন্তু এখানে প্রধান ভূমিকা পালন করেন।
তাই যাই হোক, এই সম্মেলনের ভিতর দিয়ে মোট 3টি চুক্তি স্বাক্ষর করা হয়। এই 9টি দেশের মধ্যে 3টি চুক্তি স্বাক্ষর করা হয়। প্রথম যে চুক্তিটা দেখো, এবং 3টি কিন্তু আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা আলাদা ভিন্ন টাইপের চুক্তি। প্রথম যে চুক্তিটি হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক। প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে চতুর্শক্তি চুক্তি, অর্থাৎ 4টি দেশের মধ্যে রয়েছে। কারা আছে? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এবং জাপান। এই 4টি দেশ প্রশান্ত মহাসাগরের উপরে তারা চলাফেরা করত। তাদের নৌজাহাজ বা সামরিক যুদ্ধ জাহাজ এখানে রয়েছে, এবং এরা এখানে বাণিজ্যের জন্য বাণিজ্য জাহাজও পরিচালনা করত। তাই এই 4টি দেশকে নিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক চতুর্শক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে বলা হয় যে যেসব ঔপনিবেশিক দ্বীপগুলো রয়েছে, মানে অনেক দ্বীপ আছে হয়তো এইসব দেশগুলো অধিকার করে রেখেছে, সেই সব দ্বীপগুলো যে যার মতো স্বাধীন থাকবে, মানে সেই ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনেই থাকবে। যে যেটা দখল করে রেখেছে সেটা তার হাতেই থাকবে, এবং সেই দ্বীপের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে দুর্গ তৈরি করতে পারবে। তবে নতুন করে কোনো দ্বীপ কিন্তু আর দখল করা যাবে না। এছাড়া সিঙ্গাপুরের পূর্ব দিকে এবং হাওয়াই দ্বীপপুঞ্জের পশ্চিম দিকে, এই যে মাঝামাঝি সিঙ্গাপুর এবং হাওয়াই দ্বীপপুঞ্জ, এই দুটির মাঝে ইংল্যান্ড এবং আমেরিকা তারা নতুন করে কোনো নৌঘাঁটি বানাতে পারবে না, বা নৌঘাঁটির যে সম্প্রসারণ এক্সটেনশন সেটা করতে পারবে না। দেখো, হাওয়াই দ্বীপপুঞ্জে কিন্তু আমেরিকার নৌঘাঁটি আছে। হ্যাঁ, পার্ল হারবার, যেখানে একবার আক্রমণ করেছিল জাপান, অনেক পরে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি সময়ে। তা সেই পার্ল হারবারের নৌঘাঁটিকে সেটাকে তারা বাড়াতে পারবে না, ওটাই ওখানে সীমাবদ্ধ থাকবে। এছাড়া আমেরিকার যেসব দ্বীপগুলো, আমেরিকার দখলে যেসব দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপগুলোর সাথে আমেরিকা স্বাধীনভাবে কিন্তু চুক্তি করতে পারবে। এবং এই অঞ্চলে, অর্থাৎ এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি এই দেশগুলোর মধ্যে নিয়ে কোনো বিবাদ বাধে এই 4টি দেশের মধ্যে, তাহলে পারস্পরিকভাবে আলাপ আলোচনার ভিতর দিয়ে তার মীমাংসা করা হবে। তাহলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক চুক্তি এই 4টি দেশের মধ্যে হয়, আর এই শর্তগুলো কিন্তু সামনে রাখা হয়। পরে যে চুক্তিটা হয় সেটা দেখে নাও, পঞ্চশক্তির নৌ চুক্তি। এটা সম্পূর্ণ নৌ চুক্তি, যুদ্ধ জাহাজকে নিয়ে চুক্তি, এবং এখানে 5টি শক্তি রয়েছে। 5টি শক্তি কারা আছে? ব্রিটেন, আমেরিকা, জাপান, ফ্রান্স। এই 4টি দেশকে নিয়ে চতুর্শক্তি হয়েছিল, শুধু এর সাথে ইতালি এর মধ্যে ঢুকে পড়েছে। ব্রিটেন, আমেরিকা, জাপান, ফ্রান্স এবং ইতালি। এবং বলা হচ্ছে এই 5টি দেশের যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজের অনুপাত হবে, অর্থাৎ কে কতটা যুদ্ধ জাহাজ রাখতে পারবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। যেমন এখানে ব্রিটেন হচ্ছে 5, আমেরিকা 5, জাপান 3 এবং ফ্রান্স 1.75, মানে 1.75, ইতালিও 1.75। অর্থাৎ এর মানে কি দাঁড়ালো? আমেরিকা যদি 5টি যুদ্ধ জাহাজ রাখে, তাহলে জাপান রাখতে পারবে 3টি, আর ফ্রান্স রাখতে পারবে 1.75টি, মানে প্রায় 2টির কাছাকাছি। হ্যাঁ, তাই আবার জাপান 3টে রাখবে, মানে এই অনুপাত 5:3:1.7:1.75। ব্রিটেন, আমেরিকা, জাপান, ফ্রান্স, ইতালি, এইভাবে এদের মধ্যে যুদ্ধ জাহাজের একটা লিমিটেশন করে দেওয়া হয়। এবং বলা হয় যে যুদ্ধ জাহাজ ব্যতীত অন্যান্য যত বিধ্বংসী অস্ত্র আছে সব ধ্বংস করে দেওয়া হবে, সেগুলো কিন্তু এই অঞ্চলে কোনো ব্যবহার করা হবে না, এটা বারবার বলা হচ্ছে। এবং নতুন করে কোনো নৌঘাঁটি নির্মাণ করা হবে না, এবং কোনো বিষাক্ত গ্যাস এখানে কিন্তু ব্যবহার করা যাবে না, এরকম বলে দেওয়া হলো এই নৌ শক্তি চুক্তিতে। এরপরে দেখো 3 নম্বর, যেহেতু বললাম 3টি চুক্তি, 3 নম্বর হচ্ছে চীন সম্পর্কিত 9 শক্তি চুক্তি। 9 শক্তি মানে 9টি দেশই তো এখানে অংশগ্রহণ করেছিল, সেই 9টি দেশ একসাথে চীন সম্পর্কিত একটি চুক্তি করে। এবং সেখানে বলা হচ্ছে যে চীনের যে সার্বভৌমকতা, অখণ্ডতা, সেটাকে রক্ষা করতে হবে, চীনে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং পাশাপাশি চীনের যে ব্যবসা বাণিজ্য যা হবে সবাই সমান সুযোগ সুবিধা লাভ করবে, এখানে কেউ বেশি বা কম নয়। চীনকে মোট কথা বাঁচিয়ে রাখতে হবে, এবং এক্ষেত্রে প্রতিটা দেশই কিন্তু সেখানে মানে প্রত্যেকেরই একটা ভূমিকা থাকবে চীনকে বাঁচানোর ক্ষেত্রে। দেখো, এই চুক্তির সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। প্রথমত যে এই চুক্তি কোনো দীর্ঘমেয়াদী নয়, এটি দীর্ঘমেয়াদী বিচারে এটি সফল নয়, কারণ মাত্র 10 বছর স্থায়ী হয়েছিল, পরবর্তীকালে এই চুক্তি কিন্তু আর থাকেনি। এছাড়া দেখা যাচ্ছে যে এই ওয়াশিংটন সম্মেলনে যুদ্ধ জাহাজ নিষিদ্ধ হয়, এক প্রকার যুদ্ধ জাহাজ একটা অনুপাত করে দেওয়া হয় বা ঠিক করে দেওয়া হয়, যুদ্ধ জাহাজের ক্ষেত্রে একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়, কিন্তু বিধ্বংসী অস্ত্রের ক্ষেত্রে কিন্তু প্রপারলি কোনো কিছু বলা হয়নি। সরাসরি যে
কোনো রকম নির্দিষ্ট করে কোনো সংখ্যা বা কোনো কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। এছাড়া পরবর্তীকালে জাপানে আমরা যেটা দেখেছি 1930-এর দশকে, মানে এটা 1920, 21, 22-22-এর ঘটনা, এর 10 বছর পর প্রায় 1930-এর পরবর্তীতে সময় গিয়ে আমরা দেখছি জাপানের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। জাপানের ক্ষমতা সামরিক নেতারা দখল করে নিচ্ছে এবং তারা সাম্রাজ্যের প্রসার ঘটাচ্ছে। তারা কোনো নিয়ম নীতি মানছে না, সেই হিটলারের মতো বিভিন্ন প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে তারা আধিপত্য বিস্তার করতে চাইছে এবং বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে। এই পর্বে তারা মাঞ্চুরিয়া, কোরিয়া এরকম বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করে। তা জাপানের এই জঙ্গিবাদ যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন এই ওয়াশিংটনের চুক্তিগুলি ধূলিসাৎ হয়ে যায়। এটা একটা ম্যাটার, তাহলে এখানে বিফল হয়ে গেল। ওয়াশিংটন চুক্তির যে উদ্দেশ্য সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এছাড়া ওয়াশিংটন সম্মেলনে যে 9টি দেশ এখানে অংশগ্রহণ করেছিল প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা ছিল। এই জন্য কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া এখানে কিন্তু সম্ভব হয়নি। তাই ওয়াশিংটন সম্মেলন পরবর্তীকালে ব্যর্থ হয়। তবে এর যে গুরুত্ব, সেই গুরুত্বের কথা বলতে গেলে যে ওয়াশিংটন সম্মেলন 10 বছরের জন্য হলেও দূরপ্রাচ্যে কিন্তু শান্তি বজায় রেখেছিল। যেহেতু 10 বছর স্থায়ী ছিল, অর্থাৎ সেই 10 বছর কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে শান্তি, সেই শান্তি কিন্তু তারা বজায় রাখতে পেরেছিল। এবং এখানে অনেকটা ব্যাপার ছিল যে নিরস্ত্রীকরণ, যে অস্ত্র ত্যাগ করা, মানে এখানে যুদ্ধ জাহাজের পরিমাণ কমিয়ে আনা, বিধ্বংসী অস্ত্রের পরিমাণ কমিয়ে আনা, নতুন করে নৌঘাঁটি না বানানো, অর্থাৎ নিরস্ত্রীকরণ, অস্ত্র ত্যাগ করার একটা ব্যাপার ছিল। তো সেটা অল্প পরিমাণে হলেও কিন্তু কিছুটা হলেও এই নিরস্ত্রীকরণ এখানে সফল হয়েছিল। এবং দেখা যায় যে এ কারণে গ্যারথন হাড্ডি বলে একজন বলছেন যে ওয়াশিংটন সম্মেলনের যে সাফল্য, সেই সাফল্যটা কিন্তু ছিল অনেকখানি। তবে ওয়াশিংটন সম্মেলনের সাফল্য অনেকখানি হলেও ঐতিহাসিক ল্যাংসাম বলছেন যে এই সম্মেলনের যে মূল্যায়ন করা খুব কঠিন, বা এই সম্মেলনের কার্যাবলীর হিসাব করা খুব কঠিন। তা যাই হোক, এখানে একটা প্রশ্ন উঠে আসে যে এই চুক্তির মধ্যে দিয়ে জাপান কি কোনো লাভবান হয়েছিল? না, একেবারেই নয়। প্রথমত, জাপান যে সামরিক অগ্রগতি ঘটাচ্ছিল, যদি তোমরা 20 নম্বরে একটা প্রজেক্টে লেখো তখন কিন্তু এই বিষয়গুলো আলোচনা করতে হবে। এই জাপানের অংশটা, জাপান সামরিকভাবে একটা পাওয়ারফুল দেশ হিসাবে উঠে আসতে চাইছিল। আমেরিকা কৌশলে তাকে এই ওয়াশিংটন সম্মেলনের মধ্যে এনে তার সাথে আরো অন্যান্য দেশের একটা চুক্তি করে তাকে কিন্তু বেঁধে ফেলে। তার যে সামরিক অগ্রগতিকে একটা সীমারেখার মধ্যে, একটা বাউন্ডারির মধ্যে কিন্তু বেঁধে ফেলে। ফলে জাপানের এই অগ্রগতি কিছুটা হলেও ব্যাহত হয়। এটা পরবর্তীকালে জাপান বুঝতে পারে এবং জাপান এই ওয়াশিংটন সম্মেলনের এই চুক্তিগুলো থেকে বেরিয়ে এসে 1930 নাগাদ গিয়ে সে জঙ্গিবাদের আবির্ভাব ঘটে জাপানে। এবং তখন জাপান কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই তাদের সেই যে সাম্রাজ্যিক সম্প্রসারণ, সেই সম্প্রসারণ ঘটাতে শুরু করে। তাই তখনই এই ওয়াশিংটন সম্মেলন ব্যর্থতায় পরিণত হয়। তবে জাপানকে কিছুদিনের জন্য হলো বেঁধে রাখতে পেরেছিল আমেরিকা এই চুক্তির মধ্য দিয়ে। এটাই একটা বড় গুরুত্ব ছিল আমেরিকার কাছে, এবং আমেরিকা হয়তো সেটাই চাইছিল সেই মুহূর্তে। তাই এই ছিল ওয়াশিংটন সম্মেলনের অল ওভার একটা আলোচনা, মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিও ক্লাসের অবতারণা। এখন এর যে নোটস, উত্তর প্রপার 10 নম্বরের জন্য সেই নোটস নিয়ে আলোচনা করবো, এবং পাশাপাশি তোমাদের যদি কারোর প্রজেক্ট দিয়ে থাকে এই ওয়াশিংটন সম্মেলন 20 নম্বরের জন্য, সেই প্রজেক্টেরও কিন্তু তার জন্য কতটুকু লিখতে হবে সেটাও আমি উত্তরের মধ্যে মেনশন করবো। তো এবার আমরা দেখে নেবো আমাদের অন স্ক্রিনে এর যে প্রপার নোট, সেই নোটটি নিয়ে আলোচনা করবো। ওয়াশিংটন কনফারেন্স। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্বে দূরপ্রাচ্যের রাজনীতির জটিলতার নিরসন কল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাভাবনার ফলশ্রুতি হল ওয়াশিংটন সম্মেলন। প্যারিসের শান্তি সম্মেলনের পর যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে দূরপ্রাচ্যে জাপান ক্রমশ শক্তিশালী ও অপ্রতিহত হয়ে উঠেছে এবং উত্তর থেকে দক্ষিণের সমূহ সমুদ্রপথের উপর জাপানের আধিপত্য বিস্তৃত হয়েছে। এছাড়া দূরপ্রাচ্যে রাশিয়ার প্রভাব হ্রাস, চীনের রাষ্ট্রীয় অনৈক্য ও দুর্বলতা এবং জাপানের শক্তি বৃদ্ধির কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিস্থাপকতার প্রশ্নে ও নিজ অর্থনৈতিক স্বার্থের নিরাপত্তার প্রশ্নে বিব্রত বোধ করে মার্কিন যুক্তরাষ্ট্র, অথচ এই জটিল পর্বে মার্কিন কংগ্রেস বোর্ড রিসলিউশনের মাধ্যমে প্রেসিডেন্টকে নৌশক্তি সম্পর্কিত ব্যয় হ্রাসের পরামর্শ দেয়। এমতাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপ্রাচ্যে ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমস্যাগুলি মিটিয়ে নেবার প্রয়োজন বোধ করে। এই সূত্রে মার্কিন রাষ্ট্রপতি ওয়ারেন হার্ডিং এর উদ্যোগে বিশ্বের 8টি নৌশক্তিধর দেশ 1921 নভেম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক সম্মেলনে অনুষ্ঠিত হয়। পরের প্যারায় দেখো, 1921 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত
ওয়াশিংটন সম্মেলনের উদ্দেশ্যগুলি হল: ক, নৌশক্তি সম্পন্ন রাষ্ট্রগুলির নৌবাহিনী ও জলযুদ্ধের উপকরণ সীমিত করা। খ, চীনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, রাষ্ট্রীয় অখণ্ডতা অক্ষুণ্ণ রেখে স্থায়ী সরকার গঠনের বিষয়ে চীনকে সুযোগ সুবিধা প্রদান। এবং গ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির পরস্পর বিরোধী স্বার্থ রক্ষার ব্যবস্থা করা। উপরোক্ত উদ্দেশ্য সাধনের জন্য ওয়াশিংটন সম্মেলনে কয়েকটি প্রধান চুক্তি সম্পাদিত হয়, যার মধ্যে 3 প্রধান চুক্তি হল: ক, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত চুক্তি, চতুর্শক্তি চুক্তি। খ, পঞ্চশক্তির নৌ চুক্তি। গ, চীন সংক্রান্ত 9 শক্তি চুক্তি। তাহলে প্রথমে আসছে চতুর্শক্তি চুক্তি। দেখো, এখানে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট হওয়ার জন্য যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান ও ফ্রান্সের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে বলা হয়: ক, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঔপনিবেশিক মালিকানাধীন সমূহ দ্বীপ এবং সার্বভৌম কর্তৃত্ব সম্পন্ন সমূহ দ্বীপ সম্পর্কে চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির নিজ নিজ অধিকার বজায় থাকবে। খ, দেখো, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত সমূহ জটিলতা চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির যুক্ত সম্মেলনের মাধ্যমে মিটিয়ে ফেলা হবে। পরে প্যারা করে দেখো, চতুর্শক্তি চুক্তির সাথে সংশ্লিষ্ট এক ঘোষণাপত্রে বলা হয়: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে যেসব দ্বীপ রয়েছে সেই সব দ্বীপের সাথে মার্কিন সরকার যে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারবে। এরপরে দেখো, পঞ্চশক্তি চুক্তি। পঞ্চশক্তি চুক্তিতে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, ইতালির মধ্যে সম্পাদিত পঞ্চশক্তির চুক্তি সূত্রে স্থির হয়: ক, চুক্তিতে স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স ও ইতালির যুদ্ধ জাহাজের আনুপাতিক হার হবে 5:5:3:1.75 এবং 1:75। এরপরে খতে বলা হচ্ছে যে হালকা দ্রুতগামী রণপথ, জাহাজ বিধ্বংসী রণপথ এবং যুদ্ধ জাহাজ এগুলি বা রণপথ কেউ রাখতে পারবে না। গ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলিতে আত্মরক্ষামূলক দুর্গ নির্মাণ ও নৌঘাঁটি নির্মাণের বিষয়ে স্থিতাবস্থা বজায় থাকবে। ঘ, সিঙ্গাপুরের পূর্বে এবং কিংবা হাওয়াই দ্বীপের পশ্চিমে কোনো স্থানে ইঙ্গো মার্কিন নৌঘাঁটি সম্প্রসারণ করা যাবে না। উমা, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্রই প্রাণঘাতী গ্যাস ব্যবহার করবে না। এর পরের পয়েন্ট দেখো, শেষ পয়েন্ট, 9 শক্তি চুক্তি। এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, পর্তুগাল ও চীনের মধ্যে স্বাক্ষরিত 9 চুক্তি ক্রমে স্থির হয়: ক, চীনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রাখা হবে। খ, চীনে একটি স্থায়ী ও কার্যকর সরকার অব্যাহত রাখার বিষয়ে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি সব রকমের সহায়তা করবে। গ, চীনের সাথে ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরকারী প্রতিটি রাষ্ট্রের সমান সুযোগ থাকবে। ঘ, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো সুযোগ সুবিধা লাভের বিষয়ে কোনো রাষ্ট্র তৎপর হবে না। প্যারা করে 9 শক্তি চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি চীনের নিজ অর্থনৈতিক এবং অন্যান্য স্বার্থ বজায় রাখার উদ্দেশ্যে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করে। এখানে ব্যবস্থাগুলি দেখো, ক খ করে দেওয়া আছে। ক, চীনে পণ্য শুল্ক আদায়ের ক্ষেত্রে এবং রেলপথে বিশেষ সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে এ যাবৎ বলবৎ থাকা সকল বৈষম্য দূর হবে। খ, ভবিষ্যতে কোনো যুদ্ধে চীন নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিলে তাকে নিরপেক্ষ রাষ্ট্রসমূহের ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যবাধকতা মেনে চলতে হবে। গ, চীনে বিদেশি শক্তিগুলির অতিরাষ্ট্রিক অধিকার বলবৎ থাকবে কিনা একটি কমিশনের সুপারিশ অনুযায়ী তা স্থির হবে। ঘ, চীনের হাতে পণ্য শুল্ক আদায়ের পূর্ণ অধিকার থাকবে না। উমা, চীনা ভূখণ্ড হতে বিদেশি সৈন্য অপসারণ করা হবে। চ, বিদেশি শক্তিগুলির ইজারাধীন অঞ্চলসমূহ বিদেশিদের অধীনেই থাকবে। এবং ছ বলা হচ্ছে জাপান চীনকে শান্টুং ফিরিয়ে দেবে, তবে শান্টুংয়ের উন্নয়নের জন্য ব্যয়িত অর্থ চীন জাপানকে পরিশোধ করবে। প্যারা করে দেখো, এই 3টি গুরুত্বপূর্ণ চুক্তি ছাড়া ওয়াশিংটন সম্মেলনে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলির মধ্যে 2 বিশিষ্ট চুক্তি হলো চীন জাপান চুক্তি এবং জাপান মার্কিন চুক্তি। দেখো, চীন জাপান চুক্তির মাধ্যমে দূরপ্রাচ্যের 2 বৈরী রাষ্ট্রের মধ্যে আপোষ আলোচনার মাধ্যমে পারস্পরিক বিবাদ মিটিয়ে নেবার আবহ তৈরি হয়। এই চুক্তি সূত্রে জাপান চীনকে শান্টুং অঞ্চল ফিরিয়ে দেয় এবং জাপান 15 বছরের জন্য শিনানশিংতাও রেলপথ ব্যবহারের অধিকার পায়।
এর পরের প্যারাতে দেখো, জাপান মার্কিন চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির অধিকারে থাকা উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর জাপানের অধিকার স্বীকার করে নেয়। বিনিময়ে জাপান ইয়াপ উপদ্বীপে বসবাসকারী মার্কিনীদের স্থায়ী বসতি স্থাপনের এবং টেলিগ্রাফের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের অধিকার স্বীকার করে নেয়। এটি শেষ প্যারা দেখো, মূল্যায়নে কি বলা হচ্ছে, সমকালীন মার্কিন ও ব্রিটিশ রাজনীতিবিদ এবং সাংবাদিকদের অভিমত অনুসারে ওয়াশিংটন সম্মেলন এক বিশেষ তাৎপর্যপূর্ণ সম্মেলন। এই সময় মার্কিন সংবাদপত্রগুলিতে লেখা হয়, চুক্তিসূত্রে ইঙ্গো মার্কিন সহযোগিতার পথ প্রশস্ত হয়েছে, দূরপ্রাচ্যে জাপানকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব হয়েছে এবং দূরপ্রাচ্যের অধিকাংশ রাজনৈতিক সমস্যাগুলি সমাধান করা সম্ভব হয়েছে। ব্রিটিশ সংবাদপত্রগুলিতে লেখা হয়, এই সম্মেলনে সম্পাদিত চুক্তিগুলির মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার শক্তিসাম্য পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এছাড়া জাপানের হাত থেকে চীনকে তার বহু প্রত্যাশিত শান্তুং প্রদান করে দিয়ে সম্মেলন চীনের মর্যাদার পুনরুদ্ধার করেছে। তা এই পর্যন্ত কিন্তু 10 নম্বরের যে উত্তর, সেই উত্তরটি এই পর্যন্ত তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এবং এর পরে যে পার্ট নিয়ে আলোচনা করব, সেটি যদি 20 নম্বরের প্রজেক্ট দেয়, তখন কিন্তু এর বাকি অংশটুকু তখন লিখতে হবে। 20 নম্বরের প্রজেক্টের ক্ষেত্রে আরও একটু তোমাদের লেখা প্রয়োজন আছে, সেইটুকু আমি এখানে আলোচনা করছি। এর আগ পর্যন্ত 10 নম্বরেরটুকু বললাম, এবার 20 নম্বর এখান থেকে শুরু হচ্ছে। সম্মেলনের সাফল্য সম্পর্কে E.H. স্কট তার ইন্টারন্যাশনাল রিলেশন বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থে বলেন, পঞ্চশীল চুক্তির মাধ্যমে নৌশক্তি বৃদ্ধির পঞ্চশক্তি চুক্তির মাধ্যমে নৌশক্তি বৃদ্ধির বল্গাহীন প্রতিযোগিতা রোধের বিষয়ে একটি ফলপ্রসূ ব্যবস্থা গৃহীত হয়। সম্মেলন চীনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা প্রভৃতি বিষয়গুলি মেনে চলার নীতি নির্ধারণ করে দেয়। এছাড়া 9 শক্তি চুক্তি সূত্রে স্থির হয়, জাপান চীনের মূল ভূখণ্ডে কখনো প্রবেশ করবে না। একথা অনস্বীকার্য যে বৃহৎ শক্তিগুলি চীনকে নানা রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা প্রদান করেছিল। চীন সম্ভাব্য জাপানি আক্রমণের বিরুদ্ধে বৃহৎ শক্তিবর্গের সাহায্য লাভের ক্ষেত্রে নিশ্চিত হয়েছিল। চীন বিদেশি শক্তির উপর শুল্ক আরোপের অধিকারী হয়েছিল। চীনে বিদেশি ডাক ব্যবস্থা উঠে যায়। চীনের সীমান্তবর্তী সাইবেরিয়া থেকে ইউরোপীয় বাহিনী সরে যায় এবং চাইনিজ ইস্টার্ন রেলওয়েজের উপর থেকে বিদেশি নিয়ন্ত্রণ সরে যায়। প্যারা করে দেখো, ঐতিহাসিক ভিনাক এ প্রসঙ্গে বলেছেন, ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তি সূত্রে ইংল্যান্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা হ্রাস পায়। এছাড়া এই সম্মেলন সূত্রে জাপানের দূরপ্রাচ্যের সাম্রাজ্যবাদী কার্যকলাপ প্রতিহত হয়। পরের প্যারা দেখো, ওয়াশিংটন সম্মেলনের সম্ভাবনাময় সাফল্য সম্পর্কে ওয়াশিংটন ও লন্ডনের উল্লাস সত্ত্বেও পরবর্তী ইতিহাসের নিরিখে বিচার করে বলা যায়, ওয়াশিংটন সম্মেলনের সাফল্য নিতান্তই আংশিক ও সাময়িক ছিল। কেননা চীনের হিত মর্যাদা পুনরুদ্ধারের বিষয়টি ঘটা করে প্রচার করা হলেও চীনের ক্ষেত্রে বিদেশি শক্তিগুলির সাম্রাজ্যবাদী তৎপরতা অব্যাহত থেকে যায়। এছাড়া চীনে অতিরাষ্ট্রিক অধিকার অক্ষুণ্ণ থাকায় এবং শুল্ক নির্ধারণের ক্ষেত্রে বৈদেশিক নিয়ন্ত্রণ অব্যাহত থাকায় চীনের সার্বভৌমত্ব শুধুমাত্র কথার কথা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া সম্মেলনের পরেও বিদেশি শক্তিবর্গ চীনে তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির বিষয়ে তৎপর থেকেছিল। সুতরাং চীনের সার্বভৌমিকতা, অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় 9 শক্তি চুক্তি এক অর্থহীন চুক্তি হয়ে দাঁড়িয়েছিল। পরের প্যারা দেখো, মার্কিন পররাষ্ট্র মন্ত্রক বিভিন্ন চুক্তির মাধ্যমে দূরপ্রাচ্যে জাপানের সাম্রাজ্যবাদী তৎপরতা ও নৌশক্তি বৃদ্ধি সীমিত করার বিষয়ে প্রয়াসী ছিল। সম্মেলন সূত্রে জাপানের নৌশক্তি ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌশক্তির তুলনায় হ্রাস পাওয়ায় এবং নৌশক্তিতে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের সমান হওয়াতে বাধা আরোপ হওয়ায় জাপানের সাম্রাজ্যবাদী কার্যকলাপ ব্যাহত হয়। পরের প্যারা দেখো, E.H. স্কট এই বিষয়টি ভিন্ন দৃষ্টিতে আলোচনা করে দেখান যে জাপানের উপর ওয়াশিংটন সম্মেলনের প্রভাব ও প্রতিক্রিয়া সমূহ। তিনি বলেন যে পঞ্চশক্তি চুক্তি ও 9 শক্তি চুক্তির কার্যকারিতা কেবলমাত্র জাপানের সদিচ্ছার উপর নির্ভর করে রয়েছিল। এক্ষেত্রে কোনোরূপ বাধ্যবাধকতা ছিল না। এছাড়া মূল এশীয় ভূখণ্ড থেকে সম্প্রসারণবাদী তৎপরতা প্রত্যাহার সংক্রান্ত জাপানের প্রতিশ্রুতি নিতান্তই অর্থহীন ছিল। সম্মেলন শেষ হওয়ার অব্যবহিত পরে জাপানের কাছে স্পষ্ট হয়েছিল যে সম্মেলনের মাধ্যমে পশ্চিমী রাষ্ট্রগুলি তাকে প্রবঞ্চিত করেছে। এহেতু জঙ্গিবাদী গোষ্ঠীগুলির চাপে জাপান ভেতরে ভেতরে জঙ্গিবাদী কার্যকলাপ চালানোর বিষয়ে প্রস্তুত হয় এবং একটি দশক শেষ হতে না হতেই জাপান মাঞ্চুরিয়া আগ্রাসনের মাধ্যমে তার সাম্রাজ্যবাদী কার্যক্রম শুরু করে। পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। পরিশেষে বলা যায়, ওয়াশিংটন সম্মেলনের চরিত্র ছিল অসম্পূর্ণ এবং সাময়িক। কেননা এর মূলে ছিল প্রধানত 2টি কারণ।
নিহিত ছিল। প্রথমত, সম্মেলনে যোগদানকারী দেশগুলি সম মনোভাবাপন্ন ছিল না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মূল লক্ষ্য ছিল জাপানের ক্রমিক অগ্রগতি প্রতিরোধ, ইংল্যান্ডের উদ্দেশ্য ছিল ইঙ্গো জাপান চুক্তি 1902 বাতিল, এবং জাপানের উদ্দেশ্য ছিল যথাসম্ভব স্থিতাবস্থা বজায় রাখা। পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির জন্য কোনো সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি। অন্যদিকে ওয়াশিংটনের সাফল্য মূলত নির্ভরশীল ছিল সুদূরপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যের উপর। বস্তুত কোনো শক্তি কিন্তু তাদের সুযোগ সুবিধা হারাতে চায়নি। বিশেষত জাপান সুযোগের অপেক্ষায় থাকে। তারা মনে প্রাণে ওয়াশিংটন সম্মেলনকে মেনে নিতে পারেনি। ফলে 10 বছরের মধ্যেই সে সাম্রাজ্যবাদী আগ্রাসনের মাধ্যমে রুদ্র মূর্তি ধারণ করে। তো এই ছিল ওয়াশিংটন সম্মেলনের 20 নম্বরের প্রজেক্টের যে নোট সেটি, আর 10 নম্বরের যে কোশ্চেন অ্যান্সারের নোট সেটিও এর মধ্যে মেনশন করা আছে। মূল্যায়নের প্রথম প্যারা পর্যন্ত 10 নম্বরে লিখতে হবে। তা তোমাদের বাকি যেসব অন্যান্য প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেগুলি নিয়েও আমি পরবর্তীতে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে।